ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে বিভিন্ন ইলেকট্রনিক ইফেক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে যখন আমরা যেহেতু আমরা অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করছি, তাহলে ধরো কোনো একটা অর্গানিক রিঅ্যাকশন কীভাবে সম্পন্ন হচ্ছে। এখানে অর্গানিক রিঅ্যাকশন সম্পন্ন হওয়ার জন্য আমরা জানি বিভিন্ন যে পুরানো যে বন্ধনগুলো ছিল, ধরো কেমিক্যাল যে বন্ডগুলো ছিল, ধরো এইরকম CBr একটা বন্ড আছে। এই বন্ধনগুলো আমার কি হয়, প্রথমে ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার ধরো COH একটা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে তাহলে এখানে অর্গানিক রিঅ্যাকশন করার সময় আমরা জানি একটা বন্ধন ভাঙে এবং আরেকটা নতুন বন্ধন তৈরি হয়। এবারে এই বন্ধন তাহলে কিভাবে বন্ধন ভাঙছে, এটা দু ধরনের হতে পারে। একটাকে আমরা বলছি হেটারোলাইটিক ফিশন, আরেকটাকে আমরা হোমোলাইটিক ফিশন বলছি। হেটারোলাইটিক ফিশনটা কি? আচ্ছা, আমি তোমাদের প্রথমে হোমোলাইটিক ফিশন বা সুষম বিভাজনটা আমি দেখাই। তাহলে প্রথমে যেটা আমি আসছি হোমোলাইটিক ফিশন। আচ্ছা, হোমোলাইটিক ফিশন। আচ্ছা, তোমরা একটা রিঅ্যাকশন করেছিলে, ধরো CH3Br। আচ্ছা, আমি এখানে নিয়েছি মিথাইল ব্রোমাইড নিয়েছি। আচ্ছা, হোমোলাইটিক ফিশনের কন্ডিশনগুলো মনে রাখবে। সাধারণত সূর্যের আলো এবং অনেক হাই টেম্পারেচারে সাধারণত এই হোমোলাইটিক ফিশনটা হয়ে থাকে। এখানে কি হয়, তাহলে এই যে আমার বন্ধন যেটা রয়েছে, বন্ধন ইলেকট্রন জোড়, তাহলে যখন এটা ভাঙছে, ধরো আমি এটা সূর্যের আলো, আমরা HNU লিখতে পারি, অথবা এখানে অনেক হাই টেম্পারেচারে সাধারণত এই হোমোলাইটিক ফিশন হয়ে থাকে। এখানে হোমোলাইটিক ফিশনে কি হয়, এই যে বন্ধনের যে দুটো ইলেকট্রন জোড় রয়েছে, একটা ইলেকট্রন কি হয় ব্রোমিনে আসে, আর একটা ইলেকট্রন আমার এই কার্বনের উপর চলে আসে। তাহলে একটা ইলেকট্রন এদিকে আসছে, একটা ইলেকট্রন এদিকে আসছে, মানে দুটো ইলেকট্রন দুদিকে সমানভাবে চলে যাচ্ছে, বিভাজিত হচ্ছে। সেই জন্য আমরা এটাকে সুষম বিভাজন বলছি। তাহলে CH3 ডট, আর এখানে আমার উৎপন্ন করে কি Br ডট উৎপন্ন করে। তাহলে এখানে দেখো, তাহলে CH3 এর উপর একটা ইলেকট্রন, আর এখানে ব্রোমিনের উপর একটা ইলেকট্রন। তাহলে এগুলোকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল বলছি। এগুলোকে আমরা ফ্রি র্যাডিক্যাল, তাহলে ফ্রি র্যাডিক্যাল বলি আমরা। তাহলে এদিকে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল, আর এদিকে CH3 ডট, এটাকে আমরা মিথাইল ফ্রি র্যাডিক্যাল বলি। আচ্ছা, এবারে কার্বনের যে ফ্রি র্যাডিক্যাল যেগুলো আছে, সেগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, আর একটা 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। তাহলে কার্বনের যে সমস্ত ফ্রি র্যাডিক্যালগুলো আছে, সেগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, আর হচ্ছে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। যেমন দেখো 1 ডিগ্রি, আরটা হচ্ছে মিথাইল ফ্রি র্যাডিক্যাল CH3 ডট, এটা হচ্ছে মিথাইল ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, 1 ডিগ্রি হচ্ছে CH3 CH2 ডট। আচ্ছা, এই যে CH3 CH2 ডট, মানে এখানে দেখো 1 ডিগ্রি কাকে বলে, যখন দেখবে এই যে কার্বন ফ্রি র্যাডিক্যাল যেটা রয়েছে, এই কার্বনের সঙ্গে যদি একটা মাত্র কার্বন যদি যুক্ত থাকে, তাহলে এটাকে একটু ভেঙে লিখছি। দেখো ধরো CH2 ডট, আর এখানে CH3। তাহলে এই কার্বনটার সঙ্গে, তাহলে এখানে ফ্রি র্যাডিক্যাল যুক্ত যে কার্বন আছে তার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, সেই জন্য এটাকে আমরা বলছি 1 ডিগ্রি। 2 ডিগ্রি মানে কি, যেখানে দুটো কার্বন যুক্ত থাকবে, ধরো CH3, এখানে CH ডট, এখানে আমরা যদি CH3 লিখি, তাহলে CH3 CH3, তাহলে এখানে CH এর উপরে ডট, তাহলে এটা হবে আমার 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, 3 ডিগ্রি মানে কি, যেখানে কার্বনের সঙ্গে তিনটে কার্বন যুক্ত থাকবে, তাহলে CH3, এদিকে CH3, আর এদিকে CH3, এটাকে আমরা বলছি কি 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। তাহলে এখানে দেখো এই কার্বনের সঙ্গে তিনটে কার্বন যুক্ত আছে, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, আর এদিকে একটা কার্বন। এইটার সঙ্গে দেখো দুটো কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, বা এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে যদি তিনটে কার্বন যদি যুক্ত থাকে, সেটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো এই 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি যে সমস্ত ফ্রি র্যাডিক্যালগুলো উৎপন্ন হলো, আমরা যদি এর স্টেবিলিটি যদি ব্যাখ্যা করি, তাহলে স্টেবিলিটি কোনটার বেশি হবে? আচ্ছা, তোমরা দেখো হাইপার কনজুগেশন করেছিল, তাহলে এখানে ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে হাইপার কনজুগেশনটা তোমরা কিভাবে করেছিল দেখো। তাহলে পার্শ্ববর্তী মানে আলফা পজিশনে যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে তাহলে এখানে কার্বনের সঙ্গে ফ্রি র্যাডিক্যাল রয়েছে, তাহলে কার্বনের উপর একটা ইলেকট্রন রয়েছে, এটা আমরা তাহলে ফ্রি র্যাডিক্যাল যুক্ত কার্বন আমরা বলছি। তাহলে এই যে পার্শ্ববর্তী দেখো, এটাকে আমরা আলফা পজিশন বলি। তাহলে আলফা যে CH বন্ধন আছে, তাহলে এই CH বন্ধনে যে ইলেকট্রন জোড় আছে, এই CH বন্ধনের ইলেকট্রন জোড়, আর এখানে কার্বনের 2p অরবিটাল। তাহলে এখানে 2p অরবিটালে, তাহলে দেখবে প্রত্যেকটা এই যে 2p অরবিটাল, প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন আছে। এবারে এর যে কোনো একটা অযুগ্ম ইলেকট্রন, প্রত্যেকটা অরবিটালে একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন সম্বন্ধিত তাহলে অরবিটালের সঙ্গে এই CH সিগমা বন্ধনের যে বন্ধন জোড় রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে এক প্রকার ডিলোকালাইজেশন হচ্ছে বা রেজোনেন্স আমরা বলতে পারি। তাহলে এই রেজোনেন্সটাকে আমরা হাইপার কনজুগেশন পড়েছিলাম। তাহলে এইখানে হাইপার কনজুগেশনের যে দেখার জন্য দেখো এখানে 9টা আলফা হাইড্রোজেন আছে।
এখানে আছে আমার 6টা আলফা হাইড্রোজেন আর এখানে আছে আমার অনলি 3 আলফা হাইড্রোজেন। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি থাকবে তার ডিলোকালাইজেশন মাত্রা অনেক বেশি হবে। তাহলে যার ডিলোকালাইজেশন মাত্রা বেশি তাহলে তার স্টেবিলিটি বেশি। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল, দেখো 3 ডিগ্রির স্টেবিলিটি 2 ডিগ্রি অপেক্ষা আর 2 ডিগ্রির স্টেবিলিটি 1 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে সব থেকে বেশি স্টেবল আমরা বলতে পারি কি 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর সব থেকে কম স্টেবল হচ্ছে CH3 ডট, যেটাকে আমরা মিথাইল ফ্রি র্যাডিক্যাল বলছি। তাহলে এখান পর্যন্ত আমাদের দেখো হোমোলাইটিক ফিশন, তাহলে এটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর আসছি আমরা দেখো হেটারোলাইটিক ফিশন বা যেটাকে আমরা বিষম বিভাজন আমরা বলতে পারি। আচ্ছা হেটারোলাইটিক ফিশন, আচ্ছা হেটারোলাইটিক ফিশন বা যেটাকে আমরা বিষম বিভাজন আমরা বলি। আচ্ছা বিষম বিভাজনে কি হয়, ধরো এখানে আমি একটা RX নিয়েছি, এখানে কি হয় এই যে সিগমা বন্ধনের যে ইলেকট্রনটা পুরোপুরি যে কোনো একটা অ্যাটমের উপর চলে যায়, তাহলে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সেই অ্যাটমের উপর এই পুরো ইলেকট্রন জোটটা একদিকে চলে যায়। তাহলে একটা অ্যাটমের উপর যদি চলে যায় তাহলে এখান থেকে আমার তাহলে যেই অ্যাটমটার উপর গেল সেটা কি হয়ে যাবে নেগেটিভ, আর যেটার উপর গেল না সেটা আমার কি হয় পজিটিভ। তাহলে আর এখানে কি হয় অ্যালকিল গ্রুপ। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমার কি হচ্ছে এই বন্ধনটা কিভাবে ভাঙছে দেখো। হেটারোলাইটিক মানে কি এই পুরো ইলেকট্রনটা, আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, মানে ইলেকট্রনটা সমানভাবে বিভাজিত হচ্ছিল, কিন্তু এখানে সমানভাবে বিভাজিত না হয়ে পুরোপুরিভাবে যে কোনো একটা অ্যাটমের দিকে চলে আসে। তাহলে এই একটা অ্যাটমের দিকে চলে আসে, তাহলে যেই অ্যাটমের উপর ইলেকট্রনটা চলে আসছে ইলেকট্রন জোটটা সেটা নেগেটিভ, আর যার উপর যাচ্ছে না সেটা আমার পজিটিভ। ঠিক তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট যেভাবে পড়েছিলে। আচ্ছা তাহলে এইটা এক্স নেগেটিভ হলো আর এটা আমার একটা পজিটিভ হচ্ছে, ক্যাটায়ন তৈরি হচ্ছে। আচ্ছা এবারে আমরা জানি অ্যালকিল গ্রুপ, তাহলে এখানে একইভাবে তাহলে কার্বনের যে ক্যাটায়নগুলো যেগুলো হয় সেটাকে আমরা বলি কি কার্বো ক্যাটায়ন, সেটাকে আমরা কি বলি কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বো ক্যাটায়ন, আচ্ছা কার্বো ক্যাটায়ন কি হতে পারে, ঠিক আগের মতো CH3 প্লাস মিথাইল কার্বো ক্যাটায়ন, আর কি হতে পারে CH3 CH2 প্লাস, ঠিক আগের মতোই 1 ডিগ্রি 2 ডিগ্রি CH3 CH প্লাস, এখানে আমরা CH3 2 ডিগ্রি আর 3 ডিগ্রি CH3 C প্লাস CH3, আর এখানে আমার CH3। তাহলে এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটাকে আমরা মিথাইল কার্বোক্যাটায়ন বলছি। তাহলে এক্ষেত্রে স্টেবিলিটি একটা সেই আমাদের আগের হাইপার কনজুগেশন, আমরা আগে যেহেতু হাইপার কনজুগেশন তোমাদের পড়িয়েছিলাম, তাহলে এখানে দেখো হাইপার কনজুগেবল হাইড্রোজেন সব থেকে বেশি আছে, সেটা তার জন্য এটার স্টেবিলিটি কিন্তু সব থেকে বেশি হচ্ছে। তাহলে সব থেকে বেশি স্টেবল 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর কথা হচ্ছে 1 ডিগ্রি, আর সব থেকে কম স্টেবল হচ্ছে আমার CH3 প্লাস। আচ্ছা এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা হাইপার কনজুগেশন ছাড়াও আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়েও কিন্তু বলতে পারি। দেখো তোমাদের ইন্ডাকটিভ ইফেক্ট, তাহলে আমরা জানি প্রত্যেকটা CH3 অ্যালকিল গ্রুপ যেগুলো রয়েছে CH3 গ্রুপের কোন ইফেক্ট প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট তোমরা পড়েছিলে। তাহলে প্লাস আই ইফেক্ট কী করে, কার্বনের এই যে কার্বন প্লাস রয়েছে এর উপর ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করবে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে, তাহলে এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ আছে মানে কি ইলেকট্রন ডেন্সিটি কম আছে, আর CH3 প্লাস কী করছে এই ইলেকট্রন ডেন্সিটি কার্বনের উপর বাড়িয়ে দিচ্ছে। তাহলে বাড়িয়ে দেওয়ার ফলে কী হবে, তাহলে এই প্লাসটা তাহলে কিছুটা, তাহলে এই যদি ইলেকট্রনটাকে এদিকে ছেড়ে দেয়, তাহলে এই বন্ধনের ইলেকট্রন জোটটাকে যদি মিথাইল গ্রুপ ওইদিকে যদি ঠেলে দেয়, তাহলে ঠেলে দেওয়ার ফলে এই কার্বনটা কিছুটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, ফলে এখানে কী হয়ে যাচ্ছে পজিটিভ চার্জের কিছুটা ডিলোকালাইজেশন হচ্ছে, মানে পজিটিভ চার্জটা গোটা অণুর মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এখানে ছড়িয়ে যাচ্ছে। তাহলে যার ক্ষেত্রে এই যে ডিলোকালাইজেশন মাত্রা যত বেশি হবে সেটার স্টেবিলিটি বেশি, যেহেতু এখানে মাত্রা সব থেকে বেশি, কারণ 3টে CH3 গ্রুপ আছে আর এখানে দেখো অনলি ফর 2টো আছে, তাহলে এখানে যে পরিমাণ ডিলোকালাইজেশন মাত্রা হবে তাহলে এখানে 2টো, তাহলে এর ক্ষেত্রে ডিলোকালাইজেশন মাত্রা অনেক কম হবে, তাহলে সেহেতু 3 ডিগ্রি স্টেবিলিটি 2 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে আমরা এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি প্লাস আই ইফেক্ট এবং হাইপার কনজুগেশন দুটো দিয়েই আমরা দিতে পারি। তো তোমরা হাইপার কনজুগেশন ইউজ করতে পারো বা প্লাস আই ইফেক্ট এটা দিয়ে তোমরা বলতে পারো। আচ্ছা এই গেল আমার কার্বোক্যাটায়ন। আচ্ছা এরপর হচ্ছে কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়নটা কি, আচ্ছা এখন দেখো যদি এখানে কি হয়েছে ইলেকট্রনটা যেটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার উপর গেছে। এখন ধরো এখানে আমার এমন কোনো এখানে অ্যাটম আছে যে ক্ষেত্রে আমার ইলেকট্রনটা ওই অ্যাটমের উপর না গিয়ে যদি পুরোপুরি এর উপর যদি চলে আসে, ইলেকট্রন জোটটা যদি আমার অ্যালকিল গ্রুপের উপর যদি চলে আসে, তাহলে এটা হলে আমার কি হবে,
তাহলে আর নেগেটিভ হচ্ছে এখানে আর নেগেটিভ প্লাস অফ এইচ প্লাস, আর নেগেটিভ প্লাস আমার এইচ প্লাস হচ্ছে। আচ্ছা, যখন অ্যালকিল গ্রুপের নেগেটিভ আছে বা কার্বনের নেগেটিভ চার্জ সেটাকে আমরা বলি কি কার্ব অ্যানায়ন আমরা বলি। আর একটা আমার কি ছিল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। আর এক্ষেত্রে আমার উৎপন্ন হবে কি কার্ব অ্যানায়ন, এক্ষেত্রে আমার উৎপন্ন হবে কি কার্ব অ্যানায়ন। আচ্ছা, স্পেলিংটা ভালো করে মনে রাখবে, কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়ন, কার্বো অ্যানায়ন না কার্ব অ্যানায়ন হবে। তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে এটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করব আমরা, মিথাইল কার্বোক্যাটায়ন কার্ব অ্যানায়ন 1 ডিগ্রি কার্ব অ্যানায়ন, এটাকে আমরা করে দিচ্ছি 2 ডিগ্রি কার্ব অ্যানায়ন, আর এটাকে আমরা করব 3 ডিগ্রি কার্ব অ্যানায়ন। আচ্ছা, এক্ষেত্রে স্টেবিলিটির অর্ডারটা একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কার্বনায়ন দেখো মিথাইল কার্বনায়ন 1 ডিগ্রি কার্বনায়ন 2 ডিগ্রি কার্বনায়ন আর আমার 3 ডিগ্রি কার্বনায়ন, ঠিক আগের মতোই আমার এখানে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। আচ্ছা, এবারে দেখো এর স্টেবিলিটি আমরা কিভাবে ব্যাখ্যা করব। তাহলে এখানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি আছে, তাহলে কোন কার্বনায়নের স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আচ্ছা, এখানে তোমরা জানো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে। ধরো এখানে মিথাইল গ্রুপের কি ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট আছে। প্লাস আই ইফেক্ট কি করে, আমার কার্বনের উপর তাহলে পার্শ্ববর্তী যে পরমাণু আছে তার উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়। তাহলে এখানে মিথাইল গ্রুপ কি করবে, এই কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। আচ্ছা, এখন দেখো এই কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে, তাহলে কার্বনের উপর এমনিতেই নেগেটিভ চার্জ আছে, আবার মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্টের সাহায্যে এই কার্বনের ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে নেগেটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে কিন্তু যাচ্ছে না, তাহলে তার পরিবর্তে কি হচ্ছে, নেগেটিভ চার্জটা কার্বনের মধ্যে আরও বেশি কনসেন্ট্রেট হচ্ছে, আরও বেশি ঘনীভূত হয়ে যাচ্ছে। তাহলে ঘনীভূত যদি হয়ে যায় তাহলে এখানে ডিলোকালাইজেশন মাত্রা অনেক কম, বা এটাকে আমরা ডিলোকালাইজড হচ্ছে না, এখানে কিন্তু লোকালাইজড হয়ে যাচ্ছে, মানে একটা জায়গার মধ্যে দেখো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলে আমরা জানি তার স্টেবিলিটি কমে যায়। তাহলে এক্ষেত্রে ডিলোকালাইজেশনের মাত্রা কি অনেক কম, বা এখানে এক জায়গায় বেশি লিমিটেড হয়ে যাচ্ছে, মানে লোকালাইজড হয়ে যাচ্ছে। তাহলে সেটার জন্য এইটার স্টেবিলিটি কী হয়, সব থেকে কমে যায়। তাহলে এটার স্টেবিলিটি সব থেকে কম। এক্ষেত্রে দেখো দুটো গ্রুপ ছিল, তাহলে ওটার তুলনায় এটা স্টেবিলিটি একটু বেশি। তাহলে এটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে একটা CH3 গ্রুপ আছে আর এখানে দুটো আছে, তাহলে এক্ষেত্রে এটা স্টেবিলিটি কম হবে আর এটা স্টেবিলিটি বেশি হবে। আর এখানে বুঝতেই পারছো একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, এখানে যেহেতু একটা CH3 গ্রুপ প্লাস আই ইফেক্ট যুক্ত রয়েছে, এ কিন্তু কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে, এখানে কিন্তু অনুরূপ কোনো গ্রুপ নেই, তাহলে এটা স্টেবিলিটি কম হবে। আর সব থেকে বেশি স্টেবল হবে কি মিথাইল কার্বনায়ন, তাহলে এই মিথাইল কার্বনায়নের স্টেবিলিটি বেশি হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কার্বনায়ন কার্বোক্যাটায়ন এগুলো করলাম। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা কার্বনের আরও দুটো ইন্টারমিডিয়েট আমরা পাই, একটা হচ্ছে কার্বিন আর একটা হচ্ছে অ্যারাইন। আচ্ছা, কার্বিনটা কি দেখো আমি একদম শর্টে তোমাদের এখানে বলে দিচ্ছি। আচ্ছা, কার্বিন হচ্ছে যেখানে আমরা জানি কার্বিন ধরো CH2 ডট CCl2 ডট, যেখানে কার্বনের যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকে, মানে কার্বন অক্টেট অবস্থায় থাকে না, সেক্সটেট অবস্থায় থাকে, মানে কার্বনের যোজ্যতা কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা জানি এখানে দেখো তো কার্বন CCl2 যদি আমরা লিখি CCl, এখানে Cl, আর এখানে ধরো দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এখানে দেখো কার্বনের তাহলে এখানে কটা ইলেকট্রন রয়েছে, যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে কার্বন কিন্তু এখানে এই যৌগটা তোমরা ছোটোবেলায় বা মাধ্যমিকে পড়েছিলে কি প্রত্যেকটা যৌগ অক্টেট পূর্ণ অবস্থায় থাকে। যেমন দেখো CH4 মিথেন, এক্ষেত্রে দেখো কার্বনের যে 4টে হাইড্রোজেন ছিল, তাহলে টোটাল কিন্তু কার্বনের চারপাশে কিন্তু 8টা ইলেকট্রন আছে, তাহলে কার্বন অক্টেট পূর্ণ অবস্থায় থাকতে চাই সবসময়, কিন্তু এখানে 6টা ইলেকট্রন আছে। তাহলে কার্বনের যোজ্যতা কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে এই রকম যৌগগুলোকে আমরা বলি কি কার্বিন। তাহলে কার্বনের এই টাইপের যৌগগুলোকে কি বলা হচ্ছে, কার্বিন বলা হয়। আচ্ছা, এবারে এই যৌগগুলো জানবে যে খুবই আনস্টেবল, মানে খুব রিঅ্যাক্টিভ, মানে এটা খুব তাড়াতাড়ি যে কোনো ধরো এখানে রিয়েজেন্টের সঙ্গে খুব ফাস্ট রিয়াকশান করে, বা আমরা বলতে পারি খুব রিঅ্যাক্টিভ এগুলো এলিমেন্ট। তাহলে CH2 ডট CCl2 ডট এগুলোকে আমরা কার্বিন বলি। আচ্ছা, এটাকেও দুভাগে ভাগ করা যায়, একটাকে আমরা সিংলেট কার্বিন আমরা বলি, সিংলেট কার্বিন, আর একটা হচ্ছে আমার ট্রিপলেট কার্বিন। আচ্ছা, ট্রিপলেট কার্বিন সিংলেট হয় আর হচ্ছে আমার ট্রিপলেট হয়, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। আচ্ছা, সিংলেট কার্বিনটা হচ্ছে সাধারণত sp2 সংকরায়িত, আর
ট্রিপলেট কার্বিনটা sp2 এবং হচ্ছে sp2 ছাড়াও sp-ও হয়। আমরা ট্রিপলেট কার্বিনের মধ্যে সাধারণত এটা sp সংকরায়িত হয়। আচ্ছা, তাহলে এখানে ট্রিপলেট কার্বনটা কিছু ক্ষেত্রে আমার sp2 কার্বন, যে ট্রিপলেট কার্বনের যে কার্বন রয়েছে আমার কোনো ক্ষেত্রে এটা sp2 সংকরায়িত হয় এবং কিছু ক্ষেত্রে আমার sp সংকরায়িত হয়। আচ্ছা, sp2 সংকরায়িত আমি স্ট্রাকচারটা তোমাদেরকে এখানে লিখে আমি দেখাচ্ছি। তাহলে sp2 সংকরায়িত মানে তাহলে তোমরা প্ল্যানার, তাহলে কার্বন, এখানে যদি হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেন, আর এখানে তাহলে একটা sp2 কক্ষে আমার টোটালি একটা ইলেকট্রন জোড় আমার রয়েছে, আর এটা যে আমার যে p অরবিটাল যেটা পারপেন্ডিকুলার থাকে সেটা রয়েছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার সিংলেট কার্বিন, এটা হচ্ছে তার স্ট্রাকচার। আচ্ছা, এবারে ট্রিপলেট কার্বিনে কি হয় দেখো, এখানে একটা sp2-র মধ্যে এখানে দুটো ইলেকট্রন রয়েছে বা একটা ইলেকট্রন জোড় রয়েছে। ট্রিপলেটের মধ্যে কিন্তু এরকম থাকে না, ট্রিপলেট এটা হচ্ছে সিংলেট। তাহলে সিংলেটের স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, এখানে যে এই কার্বনটা sp2 সংকরায়িত। আচ্ছা, যখনই আমরা ট্রিপলেট করব, ট্রিপলেটের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা হয় যখন এটা, তাহলে এটা হচ্ছে আমার প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয় এই স্ট্রাকচার আমরা পাচ্ছি। আচ্ছা, এবারে অনেক সময় আমরা কৌণিকও দেখতে পাই। তাহলে কার্বন, হাইড্রোজেন, আর এখানে আমার হাইড্রোজেন আছে। আচ্ছা, এক্ষেত্রে আমার ইলেকট্রন এখানে একটা থাকে, এখানে একটা থাকে। তাহলে আমার দুটো আলাদা sp2 কক্ষকে, তাহলে এখানে একটা sp2 কক্ষকে একটা ইলেকট্রন, আর এখানে একটা sp2 অরবিটালে আর একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এটা হচ্ছে এই কার্বনটা তখন আমার sp2 সংকরায়িত হয়। তাহলে আমরা কোনো ক্ষেত্রে আমরা sp2 সংকরায়িত ট্রিপলেট আমরা কার্বিন দেখতে পাই, আবার কিছু ক্ষেত্রে এই স্ট্রাকচারটা হয়ে যায় আমার লিনিয়ার হয়ে যায়। লিনিয়ার মানে বুঝতেই পারছো সেটা sp সংকরায়িত। ঠিক সেটা কেমন হবে, কার্বন মানে অলমোস্ট আমরা লিনিয়ার দেখতে পাই, হাইড্রোজেন, আর এখানে যদি আমরা হাইড্রোজেন যদি আমরা তাহলে এক্ষেত্রে আমরা অলমোস্ট আমরা লিনিয়ার দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে এই কার্বনটা কিন্তু sp সংকরায়িত। তাহলে আমরা তিন প্রকার কার্বিন আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা হচ্ছে আমরা সিংলেট কার্বিন, আর একটা হচ্ছে ট্রিপলেট কার্বিন। এবারে ট্রিপলেট কার্বিনের মধ্যে দুটো ভাগে আমরা পাই। একটা হচ্ছে কোনো ক্ষেত্রে ট্রিপলেট কার্বিনটা sp2 সংকরায়িত অবস্থায় থাকে, আবার কোনো ক্ষেত্রে sp সংকরায়িত অবস্থায় থাকে। জাস্ট তোমরা এখানে যে কার্বিনের স্ট্রাকচারটা তোমরা জেনে রাখো। তাহলে CH2 আর হচ্ছে CCl2, তাহলে এই জাতীয় এইগুলোকে আমরা কার্বিন বলছি। এগুলো কিন্তু খুবই রিঅ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো খুবই রিঅ্যাক্টিভ যৌগ, কম্পাউন্ড। আচ্ছা, এরপর আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যারাইন্স। আচ্ছা, অ্যারাইন্সটা কি? আচ্ছা, এবারে দেখো, আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা অ্যারাইন্স হচ্ছে যেখানে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন রয়েছে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে তাহলে যেখানে একটা ট্রিপল বন্ড থাকবে, তাহলে এখানে দেখো একটা ট্রিপল বন্ড রয়েছে। তাহলে এখানে এই যে ট্রিপল বন্ডটা কীভাবে হচ্ছে, এই যে কার্বনের যে sp2 অরবিটাল যেগুলো ছিল, এই sp2 অরবিটালগুলো কি হয়, এই sp2 অরবিটালগুলো পাশাপাশি এটা ওভারল্যাপ হয়। তাহলে এই পাশাপাশি ওভারল্যাপের ফলে এটা পরস্পর আমরা 60 ডিগ্রি কোণে থাকে। আচ্ছা, এই পাশাপাশি ওভারল্যাপের ফলে এই যে ট্রিপল বন্ড যেটা হচ্ছে, এই ট্রিপল বন্ডটা তৈরি হয়েছে। তাহলে এই দুটো ওভারল্যাপের ফলে এই ট্রিপল বন্ডটা আমার তৈরি হয়েছে। আমি এটা একবারই দেখিয়েছি, এখানে দেখো। তাহলে এই দুটো sp2 অরবিটালের ওভারল্যাপের ফলে আমার এই ট্রিপল বন্ডটা তৈরি হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই অ্যারাইন্স যৌগটা যেহেতু একটা কার্বনের একটা ট্রিপল বন্ড রয়েছে, তাহলে এখানে দেখো তাহলে তাহলে এই প্রত্যেকটা কার্বন sp2, কিন্তু আবার এই দুটো কার্বন দেখো sp সংকরায়িত। তাহলে এখানে তাহলে প্রচণ্ড একটা স্ট্রেন কাজ করছে। তাহলে এই স্ট্রেনের জন্য এই যৌগটা কিন্তু খুবই আনস্টেবল, এটা খুবই আনস্টেবল যৌগ। তাহলে এটা হচ্ছে কি অ্যারাইন্স, এবং এটা খুবই একটা আনস্টেবল যৌগ। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের যে সমস্ত ইন্টারমিডিয়েট যেগুলো তোমরা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন যেগুলো এখন পড়ালাম, তাহলে তোমরা মোটামুটি এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক রিয়াকশান মেকানিজম। তাহলে আমরা প্রথমে জানলাম কিভাবে বন্ধনটা বিভাজিত হয়, এবারে রিয়াকশানটা কিভাবে যাবে। তাহলে দুই প্রকার হতে পারে, একটা আমরা যে পোলার মেকানিজম, তাহলে এই বন্ধন বিভাজনের উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, আর একটা হচ্ছে আমার পোলার মেকানিজম। ফ্রি র্যাডিক্যাল মেকানিজম মানে বুঝতেই পারছো, যেখানে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হওয়ার মধ্য দিয়ে যখন বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেটাকে আমরা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বলছি। সেটা আমি তোমাদের পরে অন্য একটা ক্লাসে আলোচনা করব। আর আজকে মূলত তোমাদের যে পোলার মেকানিজম, মানে যেখানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরির মাধ্যমে আমরা যে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো এটাকে আমরা পোলার মেকানিজম বলছি। আজকে পোলার মেকানিজম নিয়ে আলোচনা করব। আচ্ছা, পোলার মেকানিজমটা কি দেখো,
আচ্ছা, পোলার মেকানিজম। আচ্ছা, পোলার মেকানিজম মানে বুঝতেই পারছো, এখানে ধরো এ বি যদি একটা যৌগ থাকে, তাহলে এটা ব্রেক করে আমার কি হয়, এই বন্ধন ইলেকট্রনটা আমার যে কোনো একদিকে চলে যাচ্ছে, এটা এ প্লাস, আর একদিকে এটা উৎপন্ন হচ্ছে বি নেগেটিভ। তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। তাহলে যখন কোনো রিয়াকশান তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ মাধ্যমে আর কি অগ্রসর হয়, তখন সেটাকে আমরা পোলার মেকানিজম বলছি। আচ্ছা, এখানে তোমাকে দুটো টার্ম ভালো করে জানতে হবে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইলেকট্রোফাইল আর সেকেন্ড নিউক্লিওফাইল। আচ্ছা, যেহেতু দেখো এটা একটা পোলার মেকানিজম, মানে এখানে আমার ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য আমরা যে বিকারক রিয়েজেন্ট যেটা ইউজ করব, তাহলে এই রিয়েজেন্টটাও কি আমার রিয়েজেন্ট যেটা ইউজ করছি এই রিয়েজেন্টটাকেও কিন্তু আমার এই আয়নীয় প্রকৃতির হতে হবে। তাহলে এখানে যদি আমার ক্যাটায়নের সঙ্গে একটা রিয়েজেন্ট নেগেটিভ রিয়েজেন্ট যদি আসে, নেগেটিভ রিয়েজেন্ট, তবে তখনই এর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে আমার এখান থেকে তাহলে এই ক্যাটায়ন এর সঙ্গে বিক্রিয়া করে তখন আমার প্রোডাক্ট উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে এখানে একইভাবে আর যদি আমার কোনো নেগেটিভ ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হয়, তাহলে অ্যানায়নের সঙ্গে একটা পজিটিভ রিয়েজেন্ট যুক্ত হয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন করতে পারে। তাহলে যেহেতু এটা পোলার মেকানিজম, তাহলে এখানে রিয়েজেন্টকে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে রিয়েজেন্ট হয় আমার পজিটিভ হতে হবে, না হলে আমার নেগেটিভ হতে হবে। তাহলে এই রিয়েজেন্টের প্রকৃতির উপর ডিপেন্ড করেই, রিয়েজেন্টের যে আয়নীয় প্রকৃতি যেটা রয়েছে তার উপর ডিপেন্ড করেই আমরা যে দুটো টার্ম এক্ষুনি বললাম, ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইলটা কি? আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন ইলেকট্রোফাইল মনে রাখবে যে এটা একটা রিয়েজেন্ট। তাহলে যে সমস্ত বিকারকগুলি বা রিয়েজেন্টগুলি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, বা আমরা বলতে পারি এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট রয়েছে, মানে ইলেকট্রন ঘনত্ব খুবই কম, মানে তার উপর পজিটিভ চার্জ রয়েছে, তাহলে যে সমস্ত বিকারকগুলি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং যারা কি করে ইলেকট্রন সমৃদ্ধ কোনো অণু বা আয়ন থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা বলছি কি ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের ডেফিনেশনটা আমি আরেকবার বলছি। তাহলে যে সমস্ত বিকারকগুলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং যারা ইলেকট্রন সমৃদ্ধ কোনো অণু বা আয়ন থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে একটা সমযোজী বন্ধন তৈরি করে, তাহলে সেটাকে আমরা তাহলে সেই বিকারকগুলোকে আমরা বলবো ইলেকট্রোফাইল। তাহলে আমি কতগুলো এখানে এক্সাম্পল লিখছি, দেখো ধরো H3O প্লাস, বা তোমরা এখানে H প্লাসও লিখতে পারো, H প্লাস, NO2 প্লাস, তারপরে যে CH3 প্লাস, তারপর এখানে বিভিন্ন যে কার্বনের যে এগুলো আছে আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে C প্লাস, কার্বনের ধর বিভিন্ন হাতগুলো আছে, তাহলে কার্বোক্যাটায়ন, এগুলো সবই কিন্তু ইলেকট্রোফাইল। এছাড়া হতে পারে Cl প্লাস, তাহলে যেখানে কোনো পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ মানে আমরা জানি ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাহলে ইলেকট্রন ঘাটতি থাকার জন্যই আমরা এখানে পজিটিভ চার্জ লিখেছি। তাহলে যেখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে সেই সমস্ত বিকারকগুলোকে আমরা বলবো ইলেকট্রোফাইল। এছাড়াও আমার কিছু প্রসম, মানে যাদের উপর পজিটিভ চার্জ নেই এমন কিছু প্রসম অণু আছে যারা কিন্তু ইলেকট্রোফাইল আকারে কাজ করে, যেমন হচ্ছে তোমার FeCl3, তারপর একটু আগেই যারা করালাম দেখো CCl2। আচ্ছা, CCl2 এটা ইলেকট্রোফাইল আকারে কেন কাজ করছে? আচ্ছা, এখন দেখো এই CCl2তে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 6টা ইলেকট্রন। আমরা জানি প্রত্যেকটা এখানে অ্যাটম তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে, তাহলে এর তো রয়েছে আমার 6টা, তাহলে এ আরও 2টো ইলেকট্রন নিতে চাইবে, তাহলে এর একটা ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি রয়েছে। আর আমরা ইলেকট্রোফাইলে আমরা ডেফিনেশনে দেখেছি কি ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাহলে এ একটা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, সেই জন্য CCl2 এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তারপরে BF3LCl3 এগুলো সবই যেগুলো হচ্ছে আরও অনেক আছে, এগুলো সবই কিন্তু ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে যারা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং ইলেকট্রন সমৃদ্ধ কোনো অণু থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে একটা সমযোজী বন্ধন তৈরি করছে। আচ্ছা, এবারে দেখো এরা যেহেতু ইলেকট্রন জোড় গ্রহণ করছে, তাই ইলেকট্রন জোড় গ্রহণ করছে বলে এটাকে আমরা বলছি কি লুইস অ্যাসিড আমরা বলবো, এগুলোকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড বলবো। হয়তো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এইরকম ধরো 4টে 5টা হয়তো তোমাদের এক্সাম্পল দিয়ে হয়তো বলতে পারে এর মধ্যে লুইস অ্যাসিড কোনটা।
লুইস অ্যাসিড তোমরা ডেফিনেশন পড়েছিলে কি, যে সমস্ত যৌগগুলো ইলেকট্রন জোড় গ্রহণ করে তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন জোড় দান করে তাদেরকে আমরা বলি কি লুইস ক্ষারক। তোমরা সেই অ্যাসিড বেসের সংজ্ঞা যেটা ক্লাস 10-এ তোমরা পড়েছিলে, লুইস অ্যাসিড কাকে বলে, লুইস বেস কাকে বলে। তাহলে লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাহলে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করছে তাদেরকে আমরা বলবো লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন জোড় দান করছে তাদেরকে আমরা বলবো কি লুইস বেস বা লুইস ক্ষারক আমরা বলছি। তাহলে ইলেকট্রোফাইল তোমার তাহলে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা কাকে বলে দেখো, নিউক্লিওফাইল হচ্ছে এটা ঠিক ইলেকট্রোফাইলের উল্টোটা। তাহলে যে সমস্ত বিকারক ইলেকট্রন, এরা ইলেকট্রন সমৃদ্ধ, মানে এদের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি আছে, তাহলে এদের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি রয়েছে, তাহলে এরা কি করবে, এমন ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণু বা আয়ন আছে তাদেরকে এরা ইলেকট্রন জোড় দান করবে। তাহলে ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে যে সমস্ত বিকারক, তাহলে আমি ডেফিনেশনটা তাহলে সাজিয়ে বলছি, তাহলে যে সমস্ত বিকারক ইলেকট্রন সমৃদ্ধ এবং যারা কোনো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণু বা আয়নকে ইলেকট্রন জোড় দান করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। তাদেরকে আমরা বলছি কি নিউক্লিওফাইল বলছি। তাহলে নিউক্লিওফাইলের ডেফিনেশনটা ঠিক ইলেকট্রোফাইলের উল্টো। আর নিউক্লিওফাইল কাকে বলে, আচ্ছা নিউক্লিওফাইলটা দেখো, নিউক্লিওফাইল, আচ্ছা এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল এই বেসিক কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই বেসিক কনসেপ্টটা না জানলে কিন্তু তোমরা কেমিক্যাল রিয়াকশান যে মেকানিজম আমরা যখন সামনে করাবো সেখানে আমরা বিভিন্ন এসএন রিয়াকশান, SN1, SN2, E1 বা আরও বিভিন্ন তোমাদের দ্রুত বিক্রিয়া আছে, সেগুলো কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। কারণ এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল এই যে রিয়েজেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে। নিউক্লিওফাইলটা কি, তাহলে যে সমস্ত বিকারকগুলো ইলেকট্রন সমৃদ্ধ, মানে যার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি রয়েছে, ইলেকট্রন সমৃদ্ধ এবং যারা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণুকে ইলেকট্রন জোড় দান করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদেরকে আমরা বলছি নিউক্লিওফাইল। যেমন এখানে অনেক আছে, HO নেগেটিভ, তারপরে এখানে OR নেগেটিভ, এখানে অ্যালকক্সি গ্রুপ এটাকে বলা হয়, OR নেগেটিভ হতে পারে, CN নেগেটিভ। তাহলে যে কোনো নেগেটিভ আয়নই সাধারণত নিউক্লিওফাইল রূপে কাজ করে। তাহলে CN নেগেটিভ হতে পারে, তারপরে তোমার H নেগেটিভ হতে পারে, হাইড্রাইড আয়ন অনেক সময় নিউক্লিওফাইল আয়ন রূপে কাজ করে, H নেগেটিভ আছে, তারপরে C ডবল বন্ড O নেগেটিভ, আর এখানে অনেক কিছুই হতে পারে সাধারণত এটা। তাহলে H নেগেটিভ, তারপরে এখানে Cl নেগেটিভ, Br নেগেটিভ, I নেগেটিভ, এগুলো সবই কিন্তু নিউক্লিওফাইল। এছাড়াও কিছু প্রসম অণু আছে, যেমন দেখো ধরো অনেক সময় H2O, তাহলে এর আমার লোন পেয়ার রয়েছে, এটাও কিন্তু নিউক্লিওফাইল আকারে কাজ করে, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি রয়েছে। প্লাস হচ্ছে এখানে ROH অ্যালকোহল, অনেক সময় NH3 অ্যামোনিয়া, এই সমস্ত যে যৌগগুলো আছে যাদের মধ্যে মনে রাখবে যে ইলেকট্রন জোড় থাকবে বা যার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, সেই সমস্ত যৌগগুলো কিন্তু নিউক্লিওফাইল আকারে কাজ করবে। এরকম তাহলে অনেক অসংখ্য যৌগ আছে, তাহলে এগুলো সব কিন্তু আমার নিউক্লিওফাইল আকারে কাজ করবে। আচ্ছা, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসে, হয়তো তোমাকে এখানে দিয়ে দেবে, ধরো HO নেগেটিভ এবং হচ্ছে OCH3 নেগেটিভ, এই দুটো যৌগের মধ্যে কোনটা নিউক্লিওফিলিসিটি বেশি। আচ্ছা, তাহলে নিউক্লিওফিলিসিটি সাধারণত কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এখানে দেখো আমরা বলেছি কি HO নেগেটিভ এবং CH3O নেগেটিভ, মিথক্সাইড আয়ন CH3O নেগেটিভ, তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে যখন তোমার নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করতে দেবে তাহলে আমরা এটার মধ্যে কোনটা বেশি কিভাবে বলবো। আচ্ছা, নিউক্লিওফিলিসিটি সাধারণত কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, তোমরা পয়েন্টগুলো মনে রাখবে। তাহলে প্রথম তোমরা দেবে ক্ষারকত্ব, 2 নম্বর হচ্ছে পোলারাইজেবিলিটি, এছাড়াও হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, যখন মানে অ্যাটাকিং সেন্টারগুলো একই হবে, যেমন দেখো তোমার এখানে O নেগেটিভ আর এখানেও O নেগেটিভ আছে। আচ্ছা, ফার্স্ট আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি তাহলে কী কী বিষয়ের উপর তোমরা, তাহলে বিষয়ের উপর ডিপেন্ড করে তোমরা নিউক্লিওফিলিসিটি সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো দিতে পারবে। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে মনে রাখবে, নিউক্লিওফিলিসিটি সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, নিউক্লিওফিলিসিটি, তাহলে 1 নম্বর হচ্ছে বেসিসিটি, 2 নম্বর হচ্ছে পোলারাইজেবিলিটি, আর 3 নম্বর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই সমস্ত আমরা
যে ইফেক্টগুলো আছে বেসিসিটি, পোলারাইজেবিলিটি এবং ইলেকট্রোনেগেটিভিটি, এই সমস্ত প্যারামিটারগুলো দিয়ে আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে আমি বলেছি ধরো CH3O নেগেটিভ, HO নেগেটিভ, তাহলে এই যৌগগুলোর মধ্যে কোনটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু আমার সেন্টার কি ও নেগেটিভ আর এখানে হচ্ছে আমার ও নেগেটিভ, তাহলে এখানে ও নেগেটিভ দিয়েই তাহলে এখানে যুক্ত হচ্ছে। ধরো এখানে যদি C+ থাকে, এখানে একটা ইলেকট্রোফাইল ধরা রয়েছে, এখানে HO নেগেটিভ, তাহলে HO নেগেটিভ কী করবে, একটা নিউক্লিওফাইল একটা ইলেকট্রোফাইলের সঙ্গে বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করবে। একইভাবে একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করে একটা প্রোডাক্ট উৎপন্ন করবে। তাহলে কোনোদিন কিন্তু নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করবে না, আবার ইলেকট্রোফাইলের সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে বিক্রিয়ার জন্য আমার কন্ডিশনটা কি, তাহলে বিক্রিয়ার জন্য আমার কন্ডিশন হচ্ছে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের সঙ্গে বিক্রিয়া করে আমার প্রোডাক্ট উৎপন্ন করবে, অথবা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করে আমার প্রোডাক্ট উৎপন্ন করবে। তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন। আচ্ছা যাই হোক, এখানে দেখো এই HO নেগেটিভ যখন আমার এখানে অ্যাটাক করছে, তাহলে করে এখানে ধরো C একটা OH একটা বন্ধন তৈরি করবে। তাহলে নিউক্লিওফাইল কি করছে, এর ইলেকট্রন জোড় যেটা রয়েছে এই ইলেকট্রন জোড়টাকে এই কার্বন যেটা একটা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু, তাহলে একে দান করে দিচ্ছে, দান করে তাহলে COH তৈরি করছে। আচ্ছা এখানে দেখো এই যে OH যেহেতু ইলেকট্রন জোড় দান করছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, লুইস বেস। আর এটা এই যেহেতু গ্রহণ করেছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা লুইস অ্যাসিড। তাহলে এর যেটা গ্রহণ করছে সেটা অ্যাসিড, আর যেটা তাহলে যে বিকারকটা ইলেকট্রন জোড় দান করছে সেটাকে আমরা বলবো কি, লুইস বেস। তাই লুইস ক্ষারক, আর এটাকে আমরা বলবো কি, লুইস অ্যাসিড। আচ্ছা যাই হোক, আমার এখানে কোয়েশ্চেনটা ছিল এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটার নিউক্লিওফিলিসিটি বেশি। আচ্ছা প্রথমত তোমরা দেখবে কি বেসিসিটি কার বেশি আছে। আচ্ছা এই বেসিসিটির ব্যাখ্যাটা আমরা ইলেকট্রোনেগেটিভিটি এটা দিয়েও আমরা দেখতে পারি, অথবা পোলারাইজেবিলিটি এটা দিয়েও বলতে পারি। আচ্ছা যাই হোক, আচ্ছা বেসিসিটির সংজ্ঞা কী ছিল, তাহলে যে যৌগ যত সহজে H+ আয়ন গ্রহণ করতে পারবে, যে যৌগ যত সহজে H+ আয়ন গ্রহণ করতে পারবে তার বেসিসিটি বেশি। আচ্ছা এখন HO নেগেটিভ আছে আর CH3O নেগেটিভ আছে, তাহলে এই দুটো যৌগের মধ্যে কোনটার বেসিসিটি বেশি। এখন দেখো এখানে CH3+ ইফেক্টের সাহায্যে এখানে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে, তাহলে এই একটা H+ আয়নকে সহজেই টেক আপ করে নিতে পারবে। তাহলে এ সহজে একটা H+ আয়নকে গ্রহণ করে নিতে পারছে। কিন্তু এক্ষেত্রে দেখো অনুরূপ কোনো প্লাস ইফেক্টযুক্ত গ্রুপ নেই, তাহলে এর ক্ষেত্রে বলতে পারি এর বেসিসিটি কম। তাহলে বেসিসিটি কার বেশি, OCH3 বেশি। তাহলে যার বেসিসিটি বেশি হবে তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে মনে রাখবে যখন নিউক্লিওফিলিক সেন্টারগুলো একই, যেমন এখানেও অক্সিজেন এখানেও অক্সিজেন, এখানে দেখো যেমন অক্সিজেনের সঙ্গে কার্বনের এখানে বিক্রিয়া হয়েছে, তাহলে অক্সিজেনটা কার্বনের সঙ্গে ডিরেক্ট যুক্ত হয়েছে। একইভাবে যদি এখানে OCH3 নেগেটিভ থাকতো, OCH3 নেগেটিভ মানে অক্সিজেন দিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে এখানে তৈরি হতো আমার কি COCH3 বন্ড, এটা তৈরি হতো। তাহলে এখানে নিউক্লিওফিলিক সেন্টার কোনটা, অক্সিজেন। নিউক্লিওফিলিক সেন্টারগুলো যখন একই থাকবে, তাহলে বেসিসিটি যত বাড়বে আমার নিউক্লিওফিলিসিটি তত বাড়বে। ধরো এর জায়গায় আমি যদি এরকম একটা লিখতাম, ধরো এখানে OCH3 আছে, আমি এখানে দেখো তো OCH2, আচ্ছা OCH2 না করে ধরো OCH3 এর হোল 3, যদি এইরকম একটা যৌগ নিতাম, তাহলে এর ক্ষেত্রে দেখো প্লাস হাইফেটযুক্ত কার্বনের সংখ্যা আরও বেশি। তাহলে এর কোনটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে, তাহলে এই সেকেন্ড কম্পাউন্ডটা নিউক্লিওফিলিসিটি অনেক বেশি হবে, কারণ হচ্ছে এর উপর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই যৌগটা অত আরও বেশি সহজে কী করতে পারবে, H+ আয়ন গ্রহণ করতে পারবে, বা আমরা বলতে পারি এর বেসিসিটি বেশি। তাহলে যখন নিউক্লিওফিলিক সেন্টারটা সেম হবে তখন তোমরা বেসিসিটি দিয়ে আনসার দেবে। আচ্ছা এরপর দেখো এবারে HO নেগেটিভ আর তোমার ধরো NH2 নেগেটিভ, এই দুটো যৌগের মধ্যে যদি তোমাকে বলা হয় কোন যৌগটার, তাহলে কোন আয়নটার নিউক্লিওফিলিসিটি বেশি, তাহলে ফার্স্ট আমরা বেসিসিটি দিয়ে আনসার দিলাম। আচ্ছা এখানে দেখো নিউক্লিওফিলিক সেন্টারকে অক্সিজেন আর এখানে নিউক্লিওফিলিক সেন্টারকে নাইট্রোজেন। আগের কোশ্চেনে কিন্তু নিউক্লিওফিলিক সেন্টারগুলো একই ছিল, এখানে দেখো অক্সিজেন আছে এখানে নাইট্রোজেন আছে। আচ্ছা এবারে তাহলে আমরা এর আনসারটা কীভাবে দেবো দেখো, আচ্ছা এখানে অক্সিজেন আর এখানে নাইট্রোজেন, তাহলে এখানে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কোন মৌলটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি, ধরো ইলেকট্রোনেগেটিভিটি যদি আমরা এখানে দেখি, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের নাইট্রোজেন অপেক্ষা বেশি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন অপেক্ষা কম।
আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, অক্সিজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, সে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার যে ক্ষমতা সেটাকে আমরা জানি কি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলছে। আচ্ছা, অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এ আরও ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ইলেকট্রন আরও নিজের দিকে টেনে রাখছে। তাহলে ইলেকট্রন জোড় এই যদি নিউক্লিওফাইল হতে হয় তাহলে কি ইলেকট্রন জোড়টা কী করতে হবে, দান করতে হবে। কিন্তু যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেন্ট্রাল অ্যাটমের, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এ ইলেকট্রন জোড়টাকে আরও নিজের দিকে বেশি টেনে রাখছে। আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য এই লোন পেয়ারটাকে বা এখানে যে লোন পেয়ার বা ইলেকট্রন যেটা রয়েছে এ কিন্তু সহজেই দান করতে পারবে। সেই জন্য তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কম তাহলে তার কিন্তু মনে রাখবে নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে ফার্স্ট বেসিসিটি, তাহলে যার বেসিসিটি, তাহলে যে যৌগের বেসিসিটি বেশি হবে নিউক্লিওফিলিসিটি বেশি হবে যখন নিউক্লিওফিলিক সেন্টারটা সেম। আর যখন নিউক্লিওফিলিক সেন্টার আলাদা হয়ে যাবে তখন মনে রাখবে কি, তখন কিন্তু এই বেসিসিটি রুলসটা কিন্তু খাটবে না। তাহলে তখন মনে রাখবে যেটার ইলেকট্রোনেগেটিভিটি কম তাহলে তার নিউক্লিওফিলিসিটি বেশি। আচ্ছা, এবার দেখো 3 নম্বর যেটা ছিল, তাহলে 3 নম্বর আমার এটা হয়ে গেছে। আচ্ছা, পোলারাইজেবিলিটি। আচ্ছা, এবারে দেখো ধরো বিআর নেগেটিভ, সিএল নেগেটিভ আর ধরো আই নেগেটিভ, আয়োডাইড, ব্রোমাইড আর ক্লোরাইড, এই ধরো 3টে যৌগ দিয়েছে। হ্যালোজেনগুলোর মধ্যে আই নেগেটিভ, বিআর নেগেটিভ এবং সিএল নেগেটিভ, আমরা জানি এই 3টে এলিমেন্টই, তাহলে এই 3টে যৌগই বা মৌল কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। এবারে তোমরা বলো এই 3টে যে কম্পাউন্ড যেটা রয়েছে 3টে এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্টের বা এখানে কোন আয়নটার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। আচ্ছা, এখানে 2 নম্বর কারণ বলেছিলাম কি, পোলারাইজেবিলিটি, মানে যেই আয়নটার আকারে সাইজ হচ্ছে বড়, তাহলে যার আকারে বড় বা যার পোলারাইজেবিলিটি অনেক বেশি তাহলে তার কিন্তু নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে এখানে আই নেগেটিভ আমরা জানি কি আয়োডিনের আকার সব থেকে বড়, তারপর ব্রোমিন, তার মানে হচ্ছে ক্লোরিন। আচ্ছা, আকার বড় হওয়ার জন্য কি হবে, এর উপর যে ইলেকট্রন যেটা থাকবে তাহলে এর ইলেকট্রনের প্রতি এর কেন্দ্রকের আকর্ষণ বল অনেক কম, ফলে আয়োডিন কিন্তু সহজেই ইলেকট্রন জোটটাকে দান করতে পারবে। আর আকার যত ছোট হবে তাহলে আকর্ষণটা তত বাড়বে, ফলে কিন্তু সহজে সে দান করতে পারবে না। তাহলে মনে রাখবে আকার যত বড় হবে তার পোলারাইজেবিলিটি যত বাড়বে তাহলে তার নিউক্লিওফিলিসিটি কিন্তু তত বৃদ্ধি পাবে। তাহলে আই নেগেটিভ, বিআর নেগেটিভ আর সিএল নেগেটিভ, এটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি অর্ডার। তাহলে সব থেকে বেশি আমার নিউক্লিওফিলিসিটি হচ্ছে আই নেগেটিভ, তারপর বিআর নেগেটিভ, তারপরে হচ্ছে আমার সিএল নেগেটিভ। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আমরা যতটুকু করালাম তোমরা কিন্তু এটুকু ভালো করে বেশি করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা সেই পরীক্ষার হলে হয়তো কোয়েশ্চেনটা দেখে তোমাদের মনে হবে আমরা হয়তো এটা পারবো, কিন্তু দেখবে আলটিমেটলি তোমরা আনসারটা দিতে পারবে না। তোমরা বেশি করে প্র্যাকটিস করো। আর তোমাদের মধ্যে যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সেগুলো নোটিফিকেশান পেতে পারো। আর তোমরা বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।